নমস্কার। ৭১-এর মুক্তিযুদ্ধ শুরু হতে ১০ মাস সময় নিয়েছিল। শুরু হওয়ার পর শেষ হতে অবশ্য দেরি হয়নি, কিন্তু শুরু হতে কেন ১০টা মাস সময় লেগেছিল? কারণ ৭১-এর মার্চেই যদি ঝাঁপিয়ে পড়ত ভারত, তাহলে বিশ্বের কাছে ভারতের পরিচিতি হতো যুদ্ধবাজ দেশ এবং সাম্রাজ্যবাদী দেশ হিসেবে। কারণ পাকিস্তানের ভূমি দখল করতে যুদ্ধে নেমেছে ভারত, এটাই মনে করত সারা দুনিয়া। পূর্ব পাকিস্তানকে দখল করে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা তো লক্ষ্য ছিল না ভারতের। ভারত চেয়েছিল পাকিস্তানিদের হাত থেকে পূর্ব বাংলার বাঙালিকে রক্ষা করতে, সেখানকার মানুষ যাতে সুখে শান্তিতে স্বস্তিতে তাদের নিজেদের বাঙালি পরিচয় ও ঐতিহ্য নিয়ে বেঁচে থাকতে পারে, যে ঐতিহ্য যে পরিচয় কেড়ে নিচ্ছিল পাকিস্তান। দেখুন, বাংলাদেশের অবস্থান ভারতের পেটের মধ্যে। ৩ দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। এই ভূখণ্ড যদি অশান্ত থাকে, তার প্রভাব ভারতের ওপর পড়তে বাধ্য। তাই শান্ত সুস্থির বাংলাদেশ চায় ভারত, আগেও চাইছে, ৭১-এও চেয়েছে যে শান্ত শিষ্ট পূর্ব পাকিস্তান। ২০২৫-এও চায় শান্ত স্বস্তিতে থাকা সুস্থির বাংলাদেশ। ৭১-এর মার্চ এপ্রিলে বন্যার মতো মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। তাদের আশ্রয় আর অন্ন বস্ত্র চিকিৎসা দিতে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল ভারত। ভারত চাইলে একেবারে শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে সামাল দিতে পারত সেই পরিস্থিতি, কিন্তু তা করেনি। আগেই বলেছি যে ১০ মাস অপেক্ষা করেছিল। এই ১০টা মাসে তৈরি হয়েছিল মুক্তি সেনা। ভারতও সারা পৃথিবীতে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মুক্তি সংগ্রাম নিয়ে সারা পৃথিবীতে প্রচার করতে পেরেছিল দুনিয়াকে। মুক্তি বাহিনীকে সামনে রেখে তাদের সাহায্যকারী হিসেবে ছিল ভারত। ভারত ছিল সাহায্যকারী হিসেবে। তাও হয়তো ভারত প্রত্যক্ষভাবে ঝাঁপত না যুদ্ধে, যদি না পাকিস্তান পশ্চিম সীমান্তে শিয়ালকোট সেক্টরে সেখানে ভারতে বিমান হানা যদি না করত। ক্রিকেটের ভাষায় চালিয়ে খেলতে গিয়েছিল পাকিস্তান। সেই আক্রমণ ভারতের যুদ্ধে নামাকে জাস্টিফাই করেছিল বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান বা এখনকার বাংলাদেশে। যুদ্ধ ছড়ায় দেশের পূর্ব সীমান্তে। ফলাফল কি হয়েছিল সবাই জানে। মুক্তিযুদ্ধের সাফল্য, ৯৩,০০০ পাকিস্তানি সেনার সারেন্ডার এবং স্বাধীন বাংলাদেশের জন্ম। এই ইতিহাস স্মরণ করলাম বিশেষ কারণে। কারণটা হলো এই ২০২৫-এ ঠিক সেই ৭১-এর ছবি দেখতে পাচ্ছি অনেকখানি। সেবার ১ কোটির বেশি উদ্বাস্তু এসেছিল ভারতে, এবার আসেনি না বলে বলা ভালো, আসতে পারেনি, সীমান্তে আটকে গিয়েছিল। কিন্তু এটা ছাড়া বাকি পরিস্থিতি অনেকটাই সেই ৭১-এর মতো। তবে আরো একটা তফাৎ আছে। সেবার পাকিস্তান ছিল প্রত্যক্ষ যুদ্ধে, আর এবার তারা পরোক্ষে। সেবার পাকিস্তান দখল রাখার লড়াইতে ছিল, এবার আছে নতুন করে দেশটাকে, বাংলাদেশকে দখল করার লড়াইয়ে। আর সেই লড়াইয়ে সামরিক প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিতে ভারত সময় নিল সেবারের চেয়ে কিছু বেশি। ১০ মাসের জায়গায় ১৫ মাসের মাথায় এসে সামরিক অভিযানের প্রথম পদক্ষেপ নিল ভারত। মনে হচ্ছে বিশ্বাস করছেন না? গত ১৪ থেকে ১৬ই অক্টোবর যেটা ঘটেছে সেটা কিন্তু এই সামরিক অভিযানের প্রথম পদক্ষেপ। ১৪ থেকে ১৬ই অক্টোবর, ১৬ নাকি ১৭, একাধিক সূত্র জানাচ্ছে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের ৪ অফিসার ভারতে ফিরে আসেন ১৬ নয় ১৭ তারিখে। ১৬ তারিখ মধ্যরাত পেরিয়ে ঢাকা ছাড়েন তারা। তার আগে তারা জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ের পরিত্যক্ত বিমান ঘাঁটিও দেখে আসেন সরেজমিনে। কারণ ভারত তাদেরকে জানিয়েছিল, বাংলাদেশের সেনাকে, জেনারেল ওয়াকারুজ্জামানকে, যে লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ে সেখানে জঙ্গিদেরকে আস্তানা গেড়ে তাদেরকে রেখে দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে নাশকতা চালাবার জন্য। তো যাই হোক, এই ১৬ না ১৭ এরকম কনফিউশন হওয়ার কারণ বাংলাদেশ এবং ভারত, বিশেষ করে ভারতের সেনা কর্তৃপক্ষ সফরের ব্যাপারে মুখে একেবারে যাকে বলে লিউকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছে। একটি কথাও আধিকারিক স্তরে ভারত সরকার বলেনি। এই কারণ কোন কারণ
সেটা বোঝাই যায়, কারণ ভারত চেয়েছিল জিনিসটাকে লো প্রোফাইলে রাখতে। কিন্তু লো প্রোফাইলে রাখলেই বা এই সফর হতে পারলো কিভাবে? মনে রাখতে হবে, ইউনূস সরকারের আমলে বাংলাদেশে চীন, পাকিস্তান, তুর্কি, আমেরিকা এদের সবার সামরিক কর্তারা একাধিকবার বাংলাদেশ সফর করেছে। কিন্তু ভারত এই প্রথম। প্রথম কবে? শেখ হাসিনার পতনের পরেই প্রথম। কারণটা কারো অজানা নয়, সম্পর্কের ভয়ঙ্কর অবনতি। প্রবল ভারত বিরোধিতার জোয়ারে ভেসে এই সরকার ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা নেয়ার পর গত 15 মাসে সেই বিরোধিতা কমার পরিবর্তে আরো বেড়েছে। এমনকি মাত্র 3 সপ্তাহ আগে জাতিসংঘের সাধারণ সভায় গিয়ে মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। 24 থেকে 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে নিউ ইয়র্কে উপস্থিত মোহাম্মদ ইউনূস ভারতের কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটিয়েছে এবং ভারতীয় মিডিয়া ফেক নিউজ ছড়িয়ে পরিস্থিতি আরো খারাপ করেছে। ইউনূস আরো বলেন, আমরা এখন ভারতের সাথে সমস্যার মুখোমুখি, কারণ ভারত ছাত্ররা যা করেছে সেটা পছন্দ করেনি এবং তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে। যে হাসিনা এই সমস্ত সমস্যার মূল সমস্যা তৈরি করেছে এবং তরুণদের হত্যা করেছে, তাকে আশ্রয় ভারত দিয়েছে। এর কয়েকদিন আগে 19 সেপ্টেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় ভারতীয় হস্তক্ষেপ খুঁজে পেয়েছেন। ইউনূসের আর এক সহযোগী ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনিও বলেছেন পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করছে ভারত। আর আপনারা জানেন, ইউনূস তো তার আগেই বলেছেন যে উত্তর পূর্বের যে 7টি রাজ্য, সেখানে তিনি চীনকে ডেকেছেন এবং সেখানে অশান্তি তৈরি করবার কথাও বলেছেন। আর এছাড়া বাংলাদেশের বর্তমান সরকারের টিকি যে দলের হাতে কাছে বাঁধা, সেই জামাতে ইসলামীর নায়েবে আমির সাঈদ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের, যিনি ইউনূসের সাথে নিউ ইয়র্কে গিয়েছিলেন জাতিসংঘের সভায় শ্রোতা হিসেবে যোগ দিতে, তিনি তো ভারতের বিরুদ্ধে পবিত্র যুদ্ধের হুমকি দিয়েছেন। 50 লক্ষ যুব সেনা নিয়ে ভারত দখল করবেন, গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবেন, এমন হুমকি পাকিস্তান পর্যন্ত দেয়নি। আবার তাদের মধ্যে ছোট মোটো যদি কেউ দেয়, তো দেওয়ার আগে একবার নয় 100 বার ভাবতে হবে তাদের। কিন্তু ইউনূস ও তার দলবল চায় যে ভারত শেষ হয়ে যাক এবং যত শিগগির সম্ভব। জনাব জুলফিকার আলী ভুট্টো একবার বলেছিলেন 1000 বছর যুদ্ধ করবেন ভারতের বিরুদ্ধে। সেই 1000 বছর কেন, তারপরে বছর না ঘুরতেই তাকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছিল। আর এরা, এই বাংলাদেশের এই যে দলবল ইউনূস এন্ড কোম্পানি, এরা তার চেয়েও সরেস। এই পরিস্থিতিতে বলা যায় 71-এ ভারতের সামনে ছিল শত্রু পাকিস্তান, আর 2025-এ ভারতের শত্রু বাংলাদেশ নয়, শত্রু বর্তমানের বাংলাদেশি শাসক গোষ্ঠী মোহাম্মদ ইউনূস ও তার সম্প্রদায়। ভারত বুঝে গেছে শেষ ধাক্কা না দিলে এই সরকার ছলে বলে কৌশলে নির্বাচন স্থগিত রাখবে, ক্ষমতা আঁকড়ে পড়ে থাকবে ও গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে ভারতে নাশকতা ছড়াবে, শান্তি ক্ষুণ্ণ করবে ভারতের। আর এসব করতে গিয়ে এরা যে শুধু বাংলাদেশের মানুষের সর্বনাশ করছে না বা করবে না তা নয়, সর্বনাশ করতে চাইবে তারা ভারতের। এইটা হচ্ছে, এরা বাংলাদেশ এবং ভারত দুদেশের মানুষেরই এরা সর্বনাশ করতে চাইছে। সুতরাং অনেক হয়েছে, আর নয়, অ্যাকশন শুরু করে দাও। এটা তো ভারতের নিজের ভালো থাকার কথা নয়, বাংলাদেশের মানুষকেও ভালো রাখার কথা। অপেক্ষার শেষে সেই কাজ শুরু করতে চলেছে এবার ভারত। সেনায় হলো, কিন্তু এবারের মুক্তিবাহিনীর ভূমিকায় কারা আছে? মুক্তিযোদ্ধা। কাদের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশকে মুক্ত করতে নামবে ভারত? সেই 71-এ যেমন নেমেছিল। বাংলাদেশের এই নতুন মুক্তিবাহিনী হলো বাংলাদেশ সেনা। আরো সঠিকভাবে বললে সেনাবাহিনীর একটা অংশ বা গোষ্ঠী। শুনতে অবাক মনে হলো, এটাই সত্যি হতে বাধ্য। পরিস্থিতি যে এমন হবে ভারত জানতো সেটা, তাই 15 মাস অপেক্ষা করে গেছে, শুধু দেখতে চেয়েছে
কোথাকার জল কিভাবে গড়ায়। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে মতাদর্শিক কারণে তিনটি গোষ্ঠী আছে এটা সারা পৃথিবী জানে, দেশের মানুষ তো জানেই। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে তিনটি প্রধান গোষ্ঠীর, একটা হলো আওয়ামী লীগ পন্থী গোষ্ঠী, এরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হকের নেতৃত্বে রয়েছেন। দুই হচ্ছে প্রো ইসলামিস্ট ও পাকিস্তানপন্থী গোষ্ঠী, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের নেতৃত্বে আছে, যারা হিজবুত তাহরির এবং ছাত্র নেতাদের সঙ্গেও যাদের যোগাযোগ প্রবল। এতদিন ওয়াকারুজ্জামান কখনো এদিকে কখনো কখনো ওদিকে থেকে ভারসাম্য রক্ষার চেষ্টায় চলেছেন, কারণ তিনি মধ্যপন্থী। তিনি বর্তমান সরকারের সমর্থনে আছেন, আবার মাঝে মাঝে বিরোধিতায়ও আছেন। এই জন্য খুব সঠিকভাবে কিছু কোনো নিরর্থক নয়, সঠিক অর্থেই কিছু মানুষ ভেবেছে তিনি এই সরকারের ষড়যন্ত্রের অংশীদার, এই বলে গালি দিয়েছ তাকে, হয়তো সেটা মিথ্যেও নয়। আবার কিছু মানুষ যারা এই সরকারের অংশ তারা আবার ওয়াকারুজ্জামানকে গালি দিয়েছে হাসিনার দালাল বলে। দুই তরফেই গালি খেয়েছেন ওয়াকারুজ্জামান, এবং আওয়ামী লীগ পন্থীদের কাছেও, আবার যারা এই ইউনুস পন্থীদের তাদের কাছেও। আর ইউনুসের সঙ্গে তার সম্পর্ক তো বর্তমানে অনেকটাই সাপে নেউলে। এইভাবেই চলছিলেন ওয়াকারুজ্জামান, কিন্তু অঙ্ক পাল্টে দিল আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। 25 জন সেনা অফিসারদের নামে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পুরো হিসাবটা পাল্টে দিল, এবং জানা যাচ্ছে আপাতত 25, তবে মোট নাম আছে 150 জনের, যাদের মধ্যে আছেন 2009 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের সেনা প্রধানরা, এর মধ্যে বিমান বাহিনীও আছে, আবার নৌবাহিনীর প্রধানরাও আছেন। অর্থাৎ স্বয়ং ওয়াকারুজ্জামান তো আছেনই। সংশোধিত কানুনে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই চাকরি যাবে তার জায়গায় বসবেন আরো বড় একজন জামাতি, আরো বড় একজন পাকিস্তান প্রেমী ফয়জুর রহমানও হতে পারেন। 71-এ শিয়ালকোট সেক্টরে বিমান হানা দিয়ে যে ভুল করেছিল পাকিস্তান, সেই রকমই ভুল করে ফেলল ইউনুস, জামাত, পাকিস্তান যারা চালাচ্ছে এই সরকার। ওয়াকারুজ্জামান চেষ্টা করেছিলেন প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি সবার সঙ্গে দেখা করে গত 31শে আগস্ট এই বিষয়টা আটকাতে পারেননি, হেরে গেছেন। ফলে বাধ্য হয়ে এবার যুদ্ধে নামতে বাধ্য হয়েছেন ওয়াকারুজ্জামান। আর একা কিভাবে যুদ্ধে নামবেন, কারণ ওই যে জামাতি গোষ্ঠী সেনার মধ্যে যারা আছে পাকিস্তানপন্থীরা, তারা এই মুহূর্তে তাদের দল ভারী করছে। সুতরাং তাকে এবার বাধ্য হয়ে শরণ নিতে হয়েছে ওয়াকারুজ্জামানকে ভারত অপেক্ষা করছিল এই মুহূর্তটির। এর আগে কমাস আগে সেন্ট্রাল আফ্রিকা সফর শেষে ফেরার সময় সম্ভবত গত মার্চ মাসে, আমার যতদূর মনে পড়ছে, বিমানবন্দরে তাকে গ্রেপ্তার ও বন্দী করে সেনা অভ্যুত্থানের ছক কষেছিল তার বিরোধীরা। এই ইউনুসের নেতৃত্বে ভারতের সাবধান বাণীতে সেবার বেঁচে যান ওয়াকারুজ্জামান। তখনই জ্ঞান হওয়া উচিত ছিল তার, হয়নি পুরোপুরি, কিছুটা জ্ঞান হয়েছে। কিন্তু এবার আর উপায় না দেখে মধ্যপন্থা ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষে যোগ দিতেই হয়েছে, এবং যোগ দিয়ে ফার্স্ট রাউন্ডে জিতেছেন ওয়াকারুজ্জামান ইউনুসের বিরুদ্ধে। সেটা ওই ভারতের 4 সেনাকর্তার বাংলাদেশ সফর এবং সেনা অফিসারদের সঙ্গে একের পর এক গোপন ক্লোজ ডোর মিটিং করে। ইউনুস যার পর নাই চেষ্টা করেছেন যাতে ভারতীয় সেনা অফিসাররা বাংলাদেশ সফরে না আসতে পারেন। 3 সপ্তাহ আগে যিনি রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ করেছেন, তিনি কি করে আসতে দেবেন সেই ভারতের সেনা অফিসারদের? ইউনুস জানতেন ভারতীয় সেনা গোয়েন্দাদের এই সফরকে ছাত্রদের দল এনসিপি, জামাত, অন্যান্য ইসলামী দলগুলো, এমনকি বিএনপি পর্যন্ত সহজভাবে নেবে না, বাঁকা চোখে দেখবে, তার ব্যাপক বিরোধিতা হবে। তা সত্ত্বেও তিনি সফরে সম্মতি দিতে বাধ্য হয়েছেন। কেন বাধ্য হলেন? কারণ সেনাপ্রধান চাইছেন এই সফর। ইউনুসের কথা অগ্রাহ্য করে জেনারেল জামান বুঝিয়ে দিলেন ক্ষমতার আসল মালিক ইউনুস নন, আসল মালিক সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি। এবং এই গত বছর আগস্টের পর থেকে ওয়াকারুজ্জামান এই প্রথম তার ক্ষমতা জাহির করলেন। এবার থেকে তিনি তার ক্ষমতা দেখাবেন, আর সে ক্ষমতা দেখাবেন এই জোরে যে সঙ্গে আছে ভারত।
জেনারেল জামান জানেন পাকিস্তান আইএসআই এর প্রভাব রুখতে হলে, জামায়াতের গোড়া ইসলামী শাসন ব্যবস্থার হাত থেকে দেশকে রক্ষা করতে হলে, মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে ভারতের সাহায্য তাকে নিতেই হবে, মধ্যপন্থা কিছু নেই। এবার লক্ষ্য রাখবেন কিভাবে অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া থমকে যাবে, কিভাবে নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষিত হবে এবং সেটা সম্ভবত ফেব্রুয়ারির আগে ডিসেম্বরেই করতে হবে, কিভাবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে সেটাও দেখবেন, এবং কিভাবে আওয়ামী লীগ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড পাবে, সেটা লেভেল প্লেইং ফিল্ড পাবে আওয়ামী লীগ, সেটা ভারতের নির্দেশে করতে বাধ্য হবেন ওয়াকারুজ্জামান। তবে একটি কথা, ভারত স্পষ্টভাবে জানিয়েছে মানুষের ভোটে নির্বাচিত হয়ে যে দলই সরকার গঠন করবে তার সঙ্গে থাকবে ভারত। তা সে দল বিএনপি হোক বা জামাত বা এনসিপি যেই হোক। এটা ঠিক, আওয়ামী লীগ ভারতের পরীক্ষিত বন্ধু, আওয়ামী লীগের ক্ষমতায় আসা ভারতের প্রার্থিত, কিন্তু ভারত অন্য দেশের ব্যাপারে কে আসবে ক্ষমতায়, আসবে না আসবে সেটা তাদের ব্যাপার। নির্বাচনে যদি আওয়ামী লীগ না জিততে পারে তাহলে ভারতের কিছু করার নেই, কারণ যে দল জিতবে তাকে সমর্থন দেবে ভারত। রণধীর জয়সওয়াল ভারতের বিদেশ দপ্তর থেকে পরিষ্কার বলে দিয়ে দিয়েছে, দায়িত্বটাই আওয়ামী লীগ সমর্থকদের ওপর। দলকে জেতাবার হাতে কিন্তু সময় নেই, মনে রাখবেন এখনই ঝাঁপিয়ে পড়তে হবে। এবং মনে রাখবেন যে আগামী দিনে যদি এই আওয়ামী লীগের সেনা, আওয়ামী লীগ সেনা, ছাত্রলীগ, তাদের কর্মীরা, সমর্থকরা, তারা যদি রাস্তায় নামে, তাদের বিরুদ্ধে আমাদের ওয়াকারুজ্জামানের সেনা কোনো দমনমূলক ব্যবস্থা নেবে না, সে হিম্মত আর নেই। সেনা সেটা করবে না, আর সেটার অর্ডার দেওয়ার অধিকারও ইউনূস সেই জায়গাতে আর নেই। সারা বাংলাদেশে যেভাবে গত 6 দিন যাবত বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, এটার জন্য বলা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র রব করতেছে, আওয়ামী লীগ করতেছে, এগুলা হচ্ছে যে সারা বাংলাদেশে বিএনপি, জামাত আর এনসিপি মিলা বলতেছে র বা কে আওয়ামী লীগ করতেছে। এটা ওরা বলতেছে, আমরা কিন্তু বলি নাই যে আমরা করতেছি। তার কারণ হচ্ছে কি জানেন, আমরা যদি করি তাহলে আমরা করলে তো কোথায় করবো ভাই? সর্বপ্রথম গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ ফোন, এগুলাতে, ঠিক আছে না? এগুলোর কোনো একটা ইটও থাকবে না, সবগুলোতে আমরা টয়লেট বানাবো, আবাসন কেন্দ্র বানাবো, পাগল ছাগল রাখার মানসিক চিকিৎসালয় বানাবো। ওই যে বড় বড় টাওয়ার যেগুলো আছে না গ্রামীণের, সবগুলো তো ওইটাই করবো। এটা হচ্ছে আমাদের মূল কাহিনী। তো এই যে 6 দিন 7 দিন ধরে যা চলছে, এটা আসলে ওদের একটা নাটকের প্লট তৈরি করছে। এখন এই যে প্লট, তার মধ্যে এখন আবার ওরা বিভিন্ন জায়গায় বট বাহিনী দিয়ে বলছে আওয়ামী লীগ কর্মসূচি করবে, কর্মসূচি। তার কারণটা কি জানেন? আজকে এই মুহূর্তে 20 তারিখ, যে মুহূর্তে আমাকে শুনছেন 20 তারিখ, তো 20 তারিখ হয়ে যাওয়া মানে আমাদের হাতে আর সময় আছে 2 দিন। 20 তারিখ, তারপরে 21 তারিখ, এরপরে 22 তারিখ, মহাকাল, মহাভূমিকম্প। এখন আজকে সকাল সকাল এই জন্য ভিডিওটা দিচ্ছি, যে 11টার ভেতরে ভিডিওটা দিচ্ছি, তার কারণ হচ্ছে যে সারাদিনে আরো কি কি ঘটবে এগুলো একটু আপনাদের দেখতে হবে, বুঝতে হবে যে কোথাও মিল পাওয়া যাচ্ছে কিনা, খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, এই জন্যই। তো আজকে 20 তারিখ, মাঝখানে কাল, আজকে যেহেতু 20 তারিখ, আগামীকাল 21 তারিখ, ঠিক না? 21 তারিখ, এরপর হচ্ছে যে 22 তারিখ। কেন বললাম জানেন? 22 তারিখে ধরেন ওই যে সেনাবাহিনীর 25 জন মেজর জেনারেল পদমর্যাদার, যার মধ্যে 15 জনই হচ্ছে মেজর জেনারেল রানিং, ওনাদের সবাইকে সেই আইসিটি তাজুল ইসলামের সামনে হাজির করতে হবে। তো এটার তো একটা কাহিনী আছে না, যে তাজুলের সামনে হাজির করতে হবে 22 তারিখ। এখন 22 তারিখে কিভাবে কি হবে কে জানে। যদিও আজকে থেকে সারা বাংলাদেশের পুরো পুলিশ প্রশাসনকে একদম খাড়া করে দিয়ে রাখছে, বলছে মানে তোমরা চোখ কান খাড়া রাখো, খবরদার তোমাদেরকে যদি বিভিন্ন থানাতে যদি 2 কোটি টাকা করে দেওয়া হয়, তোমরা এরপরও খাড়া থাকবা। মানে একদিন 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য যদি তোমরা 2 কোটি টাকা করে পাও প্রতি থানা, এরপরও কিন্তু তোমরা খাড়া থাকবা, তোমরা কিন্তু চোখ ফালাইতে পারবা না, পুরো প্রস্তুত। তার হচ্ছে 22 তারিখ সামনে আসতেছে, কি হয় কি জানি। এর মধ্যে এখন 22 তারিখের জন্য যেহেতু খুব তটস্থ, সবাই ওইদিকে তাকায় আছে 22 তারিখ। এখন 21 তারিখে আবার যদি কোনো কাহিনী ঘটে কিনা, এইটা নিয়ে একটা পেরেশানিতে আছে। 21 তারিখে পেরেশানি বলতে, 21 তারিখে একমাত্র জামাত বা এনসিপি, বিএনপি এরা কিছু ঘটাইতে পারে। এরা হয়তো এমনও করতে পারে যে সারা বাংলাদেশের ভিতরে তো কোনো পাল্টা হবে না, যা হবে তা ঢাকার শহরে হতে হবে।
আর এমনও তো হইতে পারে যে এরা ওই যে 4 তারিখ 5 তারিখের মতো সারা ঢাকা শহরে লাখ লাখ লোক নামাইয়া ইট পাটকেল মারিয়া সারা ঢাকা শহর ততষ্ট করে দিতে পারে, লক্ষ লক্ষ বোমা ফুটতে পারে, ব্যাপক লোক সমাগম করে সব ভাইয়া চলে দিতে পারে। কত তারিখ? 21 তারিখ। তার মানে এটা কইরা দিলে হয়তো একটা হই হই রই রই পড়ে যাবে। আর ওইদিকে তো 22 তারিখে আবার সেনাবাহিনী কোন আবার কু কইরা বহে কিনা, বা সেনাবাহিনী আবার কি গ্যাঞ্জাম বাজায় বহে, এগুলা নিয়ে একটা ব্যাপক আলোড়ন কথাবার্তা চলছে, বুঝছেন? কিছু গোপনে কিছু ওপেনে, মানে প্রেম করিব ওপেনে এখন হবে না আর গোপনে। তাই আপনাদের বললাম যে আজকের দিনটা একটু খেয়াল করেন, কোথায় কি হয় না হয়, কি হয় আপনারা একটু সাবধানে থাকেন, প্রস্তুত থাকেন, বুঝেন নাই? কারণ হচ্ছে সাবধানে যদি না থাকতে পারেন, প্রস্তুত যদি না থাকতে পারে, তাহলে একটা সমস্যাও তো হইতে পারে, ঠিক না? কারণ এরা যে হারে ইয়ে করতেছে, কি বলে, প্রস্তুতি নিচ্ছে, তাতে হয়তো সারা বাংলাদেশে একটা ধরপাকড় ব্যবস্থা করতে পারে। তাই আপনারা আস্তে ধীরে একটু মানে মোটামুটি বাইচা টাইচা একটু শহর থেকে বাইরের দিকে চলে আসেন। মানে ধরো যারা ওই কক্সবাজারে আছে তারা একটু আস্তে আস্তে চিটাং, কুমিল্লা, এই কি বলে এটা, নারায়ণগঞ্জ এদিকে চলে আসেন। এই রাজশাহী মাসে ওইদিকে হয়তো জামাত শিবির গ্যাঞ্জাম করবে, ওইদিকে হয়তো পাবলিক ধরবে। একটু আস্তে 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 আপনারা পদ্মা নদীর ব্রিজের উপর টুকুরে চলে আসেন। বুঝতেই পারছেন যে ওইদিকের অবস্থা, কারণ গ্রামেগঞ্জে ধরবে এরা, এরা শহরের ভিতরে এরা খুব একটা বেশি হই হই রই রই করবে না। এরপরে ধরেন এখন যদি হেরা, আমার যেটা মনে হয় আর কি, যে ওরা যা যা করবে, যেমন ওরা ঢাকা শহরে হয়তো একটা বিশাল কাউ কাউ রাউরা বাজাইতে আগুন টাগুন জ্বালে দিতে পারে বিভিন্ন জায়গায়, কোথায় কোথায় জ্বালাবে তা তো আর জানি না ভাই। কারণ এর আগে তো ধরেন চিন্তা করিনি মেট্রো রেলে জ্বালাবে, বিটিভি ভবন জ্বালাবে, সেতু ভবন জ্বালাবে, সচিবালয়ে আগুন লাগাবে, এগুলো তো ভাবিনি। তো এরকম হয়তো আবার ওরা করতে পারে। তো এই করতে হলে খেলা তো দেখতে হবে আমাদের। আমরা খেলা দেখতে হলে একটু ঢাকামুখী হইয়া থাকলে ভালো, যে ঢাকার দিকে একটু খেলা দেখলাম, ওরা কি কি করতেছে, একটু ভিডিও টিডিও করে পরে ফেসবুকে ছেড়ে দিতে। আমাদের কাছে বাদাম খাওয়া, বাদাম ছিল আর বাদাম খাওয়া আর কি, এইগুলো আমরা একটু করতে পারি, এইগুলো দেখা একটু ভালো কাজ। তো এখন ক্রুশিয়াল মোমেন্ট, তাইলে এই যে আজকে সকালে এখন থেকে তখন 12:30 থেকে আপনারা সবাই একটু খেলা দেখেন, একটু ঘুমটুম ছেড়ে জায়গা উঠেন, প্যান্ট শার্ট পরে রাখলাম। হ্যাঁ, কারণ ওই যে পুলিশ যদি যায় আবার ভাগতে হবে না ঘর থেকে, এই জন্য হচ্ছে প্যান্ট শার্ট পরে রাখলাম, অন্য কিছু আপনাদের। তো প্যান্ট শার্ট পরে একটু সামনের দিকে যান, দেখেন একটু যে আজকে সারা রাত সারাদিন কি হয়, সারা রাতে কি হয়। কারণ তো হচ্ছে যে 22 তারিখ যেহেতু 24 থেকে 48 ঘন্টা আগের থেকে তো বাতাস হইতে থাকবে হয়তো, ওই যে ঘূর্ণিঝড়। 22 তারিখ হচ্ছে সেনা ঘূর্ণিঝড়, আমাদের না ভাই। 22 তারিখটা সেনা ঘূর্ণিঝড়, হ্যাঁ, সেনাবাহিনী এতগুলা অফিসার যাবে টাবে। তাহলে ঘূর্ণিঝড় হওয়ার আগে বা 24-72 ঘন্টা আগে জানা যায় সিগন্যাল একটু একটু করে। তো সেই জন্যই আর কি। এখন দেখতে থাকেন যে কি হয়, মানসিক প্রিপারেশন নেন, যে মানে ওই আপনি এমন জায়গায় দাঁড়াইেন না, ধরেন আপনি একটা ইয়ের নিচে দাঁড়াইলেন, কি কয়, একটা বিশাল গ্লাসওয়ালা বিল্ডিং এর দিকে দাঁড়াইলেন, আর হেতারা মিছিল করতে যাইয়া দুটি ইট মারলো, 6টা গ্লাস এসে আপনার শরীরে পড়বে, আপনি আহত হয়ে যেতেন, ঠিক আছে না? সুতরাং এমন জায়গায় জায়গায় দাঁড়ায় দেখেন ঢাকা শহরে কি হইতেছে না হইতেছে, এটা আলো বাতাস নেন আর কি। 21 তারিখ দিনটা নিলেই হবে, 22 তারিখে তো হয়তো অন্য কিছু হয়ে যেতে পারে, তবে 21 তারিখ দিনটা কিন্তু দেখার মতো জিনিস হইতে পারে, হয়তো একটু দেখেন। এটা আমারও কেন জানি মনে হয় যে মানে হইতে পারে যে সেনাবাহিনী একটা মুভ করতেও পারে, হয়তো দেখতে পারে যে সেনা ট্যাঙ্ক ট্যাঙ্কও বাইরিতে পারে 21 তারিখে, বাইর হইতে পারে বলতেছি। আবার ওই যে বিএনপি জামাতের মিছিল যেটা বলছে ওরকম হইতে পারে না, অনেক ভাঙচুর হইতে পারে, যা করবে কিন্তু বিএনপি জামাত করবে, কিন্তু পরবর্তীতে করে যে র আর আমরা করছি, আমরা বলি না, আমরা ভাঙছি, আমরা বলি না, আমরা বলি না যে আমরা এইসব নষ্ট কাম করি, করে ওরা নামটা দেয় আমাদের আর কি। সুতরাং আপনারা একটু এই যে সকালে আমার ভিডিও শোনার পর থেকে আস্তে 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 নিজের ভিতরে একটা ইয়ে নেন যে ভাই যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে, কারণ যেহেতু পুলিশ খুব স্ট্রং, আমাদেরকে ধরবে। সুতরাং আমরা গা বাঁচাইতে থাকি ভাই। আমরা শহর, আমরা গ্রাম ছেড়ে একটু শহরের দিকে যাই, শহর থেকে আরেকটু বড় শহরে যাই, আরেকটু বড় শহর থেকে আরো বড় শহরে চলে যাই, যাতে আমাদের কেউ না চিনে। আবার আমরা এমন এমন জায়গায় দাঁড়াই, এইসব খেলা দেখি, যাতে ওই যে পাথর পড়লে গ্লাস এসে আমাদের গায়ে না পড়ে, বা ধরেন দুইটা পেট্রোল বোমা ছুড়ে দিলে হেঁটে যাতে আবার ভেঙে আমাদের গায়ে না পড়ে, এরকম একটু জায়গা টাকায় দাঁড়িয়ে আমরা দেখি আর কি কি হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটা একটু চিন্তা করে রাখেন। এরপরে 22 তারিখে তো হয়তো সেনাবাহিনী কি করে, যে পুলিশের হাতে দেয় নাকি পুলিশ আয়া এদের ধরে, না হেরা পুলিশে ধরে, সেটা হচ্ছে যে 22 তারিখ পর্যন্ত কি হবে। তবে আপনারা কালকে থেকে চোখ কান সব খোলা রাখেন, জাস্ট দেখেন যে আগামী 24 ঘন্টা কি হয়। আগামী 24 ঘন্টার উপরে নির্ভর করছে হয়তো অনেক কিছু। তো এই জন্য বলছে আওয়ামী লীগের কর্মসূচি আসতেছে নাকি ভূমিকম্প। ওই যে ভূমিকম্প কোনটা বুঝছেন তো, ভূমিকম্প হইতেও পারে, বলা তো যায় না, কারণ কেউ কাউরে কিছু বলতে পারবে না। ঠিক আছে, সাবধানে থাকেন,
কান চোখ খোলা রাখেন, নাকে গন্ধ নেন কোথায় কি আছে, শুইকা দেখেন। এখন আমরা যারা আছি তাদের হইতে হবে কি জানেন, অ্যালসেশিয়ান ডগ, অ্যালসেশিয়ান কুত্তা। যেখানে যাই আমরা একটু পাবো, শুইকাই বুঝা যেতে হবে পরবর্তী কাম কি। ঠিক আছে ভাইজান, 12:30টার পর থেকে কালকে চোখ কান খোলা রাখেন, ঠিক আছে? আবারও বলছি, গ্রাম থেকে শহরে যান, ছোট শহর থেকে বড় শহরে চলে যান, নিজের জীবন আগে বাঁচান, ঠিক আছে?